ধরমপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে কৃষ্ণ নিজের বউ আর বাচ্চাদের সাথে থাকত। সে নিজের পরিবারের খুব খেয়াল রাখত। গ্রাম হাইওয়ের কাছে হওয়ার কারণে ওখানকার ব্যবসা খুব ভালোই চলত। কৃষ্ণ এমনিতে তো একটা গরিব কৃষক ছিল, তার শহর গিয়ে দোকান খোলার স্বপ্ন ছিল। মায়ের কথা আমার শুনে নেওয়া উচিত ছিল, তাহলে আজ আমাকে এত চিন্তিত হতে হতো না, আর নিজের ভবিষ্যৎ তোমার সাথে দেখতে হতো না। তুমি সকাল সকাল আমায় খোটা দাও কেন বলো তো? আরে নিজের মায়ের বাড়ি কেন চলে যাচ্ছ না? আরে এখানে অন্তত পক্ষে তুমি দুবেলা দুমুঠো খেতে তো পাচ্ছ, তাই না? ওখানে তুমি গেলে কি পাবে বলো তো? দেখো গো, তুমি আমার সাথে যা খুশি বলতে পারো, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি এরকম চিৎকার করছো কেন? বাচ্চারা কতদিন ধরে বার্গার আর পিৎজা খায়নি, ওদের জেদ যে এখন ওরা বাড়ির খাবার খাবেই না। আরে তুমি তো জানো গিন্নি, এইবারে চাষে বৃষ্টি হওয়ার কারণে আমার কত ক্ষতি হয়ে গেছে। তার উপর আবার নীলগাই কত চলে এসেছে, এখন তো আমরা চাষবাস করতেই পারি না বটে। এটা আমি তো বুঝতে পারি, কিন্তু বাচ্চাদেরকে কে বোঝাবে? কৃষ্ণ নিজের দুটো বাচ্চাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। বাচ্চারা বাড়ির ভেতরে আসার পরই প্রশ্ন জিজ্ঞাসা করে, বাবা আমার পিৎজা কোথায়? পিৎজাও নেই আর বার্গারও নেই, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, আমার সমস্ত ক্লাসমেটরা টিফিনে বার্গার আর পিৎজা নিয়ে আসে, আর আমরা শুধু লাউ আর ঢেঁড়সই খেতে থাকি। খুব লজ্জা হয় আমাদের। এই তোমরা দুজন চিন্তা করো না তো, আমাদের সময়ও পাল্টাবে গো, আরো কয়েকদিন অপেক্ষা করো। কৃষ্ণ আর বাচ্চাদের কথা শুনে সায়ার চোখে জল চলে আসে। তখন সায়া কৃষ্ণকে বলে, আমি কিছুদিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে মা বাবার বাড়ি যাচ্ছি। আমার ভাই ওদেরকে সমস্ত জিনিস এনে দিয়ে দেবে, যেগুলো তুমি দিতে পারছো না। এইটুকু বলার পর সায়া নিজের বাচ্চাদের নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়, আর কৃষ্ণ বাড়িতে একাই থেকে যায়। আমার বউ আর বাচ্চাগুলো আমার থেকে দূরে চলে গেল গো। হায় ঈশ্বর, একই দিন দেখাচ্ছ তুমি আমাকে গো, আমাকে কিছু করতে হবে গো। কৃষ্ণকে কাঁদতে দেখে ওখানে গ্রামের অনেক বড় জমিদার রামচরণ সিং চলে আসেন আর কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, কিষান, কি ব্যাপার ভাই? এইভাবে গঙ্গা যমুনা বইয়ে দিচ্ছ কেন তুমি? এমন কি বিপদ চলে এলো ভাই? আরে জমিদার বাবু, আসুন আসুন। আর কি বলি আপনাকে, চাষবাস তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল, আর বউ বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমার কাছে তো পরিবারের মতন আর কেউ নেই গো, না পরিবার সঙ্গে রয়েছে না ভাগ্য। যেমনটা আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে তোমার আর্থিক স্থিতি খুবই খারাপ রয়েছে। একদম ঠিক কথা বলেছেন আপনি। শহরে গিয়ে আমাকে কোনো ব্যবসা করতে হবে, আমার কাছে একটা পয়সাও নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার কাছ থেকে কিছু পয়সা নাও, আমি তোমাকে পুরো 2000 দিচ্ছি। এই পয়সা দিয়ে তুমি শহরে চলে যাও, যখন তোমার কাছে পয়সা হবে তখন তুমি আমায় ফিরিয়ে দিও, বুঝলে তো? খুব ভালো হবে, খুব ভালো হবে। এরকম তো উপকার আমার জন্য কেউ করেনি, আমি একেবারে প্রস্তুত। আপনার পয়সা সুদ সমেত ফেরত দেব গো। কৃষ্ণ জমিদারের কাছ থেকে টাকা নিয়ে নেয় আর শহর চলে যায়। আর শহরে এদিক ওদিক ঘোরাফেরার পর সে একটা আটা চাক্কিতে চাকরি পেয়ে যায়। কিষান, তোমাকে আমি মাসে 8000 টাকা দেবো, ঠিক আছে? তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে আটা চাকির দোকানে কাজ করতে হবে, কিন্তু আমি কিন্তু তোমার ব্যাপারে কোনো নালিশ শুনতে চাই না। যেমনটা আপনি বলবেন আমি একদম তাই করব, আমার নামে কেউ নালিশ করবে না, আমি আপনাকে কথা দিলাম। কৃষ্ণ কিছুদিন সেই আটা চাক্কিতে কাজ করে। একদিন হিসেবের হেরাফেরির কারণে তার সেই আটা চাক্কির মালিকের সাথে ঝগড়া হয়ে যায়। আমি তোমাকে কত সৎ মনে করেছিলাম, কিন্তু তুমি তো চোর একজন। তোমার কাছ থেকে আমি এটা এত আশা করিনি। বেরিয়ে যাও আমার দোকান থেকে, আর এই বাজারে তোমার যেন আমি কখনো দেখতে না পাই।
এখানে তোমাকে আর কেউ কোনো কাজ দেবে না। না না, আপনার এখানে আমি চুরি করিনি গো। আপনি আমার ওপর এরকম মিথ্যা অপবাদ দেবেন না গো। আর হ্যাঁ, আপনার কাছে আমিও আর কোনো কাজ করতে চাই না। 2 মাসের মাইনে আপনি আমাকে দিয়ে দিন, তাহলেই হবে। কৃষ্ণ নিজের মালিকের কাছ থেকে টাকা নিয়ে সামনের পিৎজার দোকানে বসে যায় আর দেখতে পায়। এসো এসো, গরম গরম পিৎজা খাও। আরে একা একা আমি কত কাজ করবো, ভাল লাগে না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা লোক পেয়ে গেলে আমার দায়িত্বটা আমি ওর ঘাড়ে চাপিয়ে দেবো। লচ্ছুর কথা শুনে কৃষ্ণ তার কাছে চলে যায় আর বলতে শুরু করে, এই যে দাদা, আমি কি আপনার দোকানে কাজ করতে পারবো? আমাকেও পিৎজা বানানো তৈরি করে দেখান না। আমি লোকেদের এঁটো বাসন কোসন ধুতেও রাজি আছি। মনে হচ্ছে এবারটা নিরুপায়। এই সুযোগে সদ্ব্যবহার তোমায় করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমার দোকানে কাজ করতে পারো কি, কিন্তু একটা শর্তে। আমি তোমাকে মাসের মাইনে শুধু 2000ই দেবো আর সারাদিন কাজ করাবো। এই শর্তে আমি একদম রাজি গো, আমি অবশ্যই কাজ করব। এইটুকু বলে কৃষ্ণ সেই দোকানে কাজ করতে শুরু করে। আস্তে আস্তে 1 মাস কেটে গিয়েছিল। কৃষ্ণ এখন পিৎজা বানাতে খুব ভালো শিখে গিয়েছিল। একটু পয়সা জমা করে নেওয়ার পর কৃষ্ণ নিজের বউ আর বাচ্চাদের সাথে দেখা করতে নিজের শ্বশুর বাড়িতে যায়, যেখানে সে দেখতে পায় যে তার বাচ্চারা জুতো সেলাই আর সেগুলো পলিশ করার কাজ করছে, আর তার স্ত্রী ছায়া লোকেদের বাড়িতে বাসন মাজছিল। আসুন স্যার, জুতো পলিশ করান শুধু 10 টাকায়, বেশি নয়, শুধু 10 টাকায়। আসুন আসুন। নিজের বাচ্চাদের এই অবস্থা দেখে কৃষ্ণর চোখে জল চলে আসে আর সে ওদের কাছে গিয়ে তাদেরকে বলে, এইসব কি হচ্ছে বাচ্চারা? তোমাদের দুর্দশা এরকম কি করে হলো? আর তোমাদের মা কোথায় গেল গো? নিজের বাবা কৃষ্ণকে দেখে দুজন বাচ্চা তাকে আলিঙ্গন করে আর তার কাছে কাঁদতে শুরু করে। কৃষ্ণকে দেখে ছায়াও খুব খুশি হয়ে যায় আর কৃষ্ণকে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ছোট্ট ভুলের কারণে অনেক বড় গন্ডগোল হয়ে গেল। আমি এখানে নিজের ভাই আর তার স্ত্রীর অনেক গালাগাল শুনি। ব্যাস, এখন অনেক হলো, চলো আমাদের বাড়িতে ফিরে যাই। না 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 না, আমি কোথাও যাব না গো। তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাই আমি। আমার বাচ্চাগুলোকে দিয়ে কি করে জুতো পালিশ করাতে পারে বলো তো? কৃষ্ণ ছায়ার বড় ভাই মানে নিজের বড় শালাবাবুর সাথে দেখা করে আর তাকে রাগের চোটে বলে ওঠে, তোর এত সাহস, তুই আমার ছেলেগুলোকে দিয়ে কাজ করাচ্ছিস? হ্যাঁ, আর আমার বউকে দিয়ে? তাহলে কি করব? আমার কাছে তো এত পয়সা নেই যে আমি ওদেরকে প্রতিদিন বসিয়ে বসিয়ে খাবার খাওয়াতে পারি। আর এত বড় বড় যখন কথা বলছিস, এদেরকে এখান থেকে নিয়ে তুই চলে যা না। আমি আমার বউ আর বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে এক্ষুনি বিদায় হচ্ছে। কৃষ্ণ নিজের বাচ্চা আর স্ত্রীর সাথে নিজের গ্রামে চলে যায় আর দেখতে পায় যে রামচরণ তাদের বাড়ি আর ক্ষেতের ওপরে কবজা করে ফেলেছে। আরে এসো এসো কিষান, এসো। আমার সুদ সমেত পয়সা আমাকে ফেরত দেবে আর নিজের বাড়িটা ছাড়িয়ে নিও, ঠিক আছে? কিন্তু 2000 টাকার জন্য আপনি আমার বাড়ি আর জমি কি করে নিয়ে নিলেন? 2000 নয়, আমি তোমাকে পুরো 20,000 দিয়েছিলাম, আর এখন তার সুদ সমেত তোমাকে পুরো 1 লক্ষ টাকা দিতে হবে। যে আমাকে পয়সা দাও আর নিজের জমি আর বাড়ি নিয়ে চলে যাও। রামচরণ কৃষ্ণকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয় আর কৃষ্ণ নিজের পরিবারের সাথে রাস্তায় নেমে যায়। আর তখন কৃষ্ণ নিজের বউ ছায়াকে বলে, তুমি চিন্তা করে না গিন্নি, আমার কাছে একটা উপায় রয়েছে গো, যেটা আমাদের করতেই হবে গো। আমি কিছু বুঝতে পারলাম না, তুমি বলতে কি চাইছো গো? যখন আমি শহরে ছিলাম না, তখন আমি পিৎজা তৈরি করার কাজ শিখেছিলাম, আর এখন আমি সেটাই এই গ্রামের কাছে ওই যে একটা রয়েছে হাইওয়ের সামনে দোকান করবো গো, আর পিৎজা বিক্রি করব। কি সত্যি?
তুমি সত্যি পিৎজার দোকান খুলবে নাকি? যেরকমটা তুমি বলো। আমি তো কতদিন ধরে চাইছি যে এরকম কিছু একটা হোক, আর আমি দোকান চালাই। আর আমি তো দোকান চালানোর গুণও জানি গো। তাহলে আর দেরি করে লাভ কি, আমরা এমনটাই করব। কৃষ্ণ আর ছায়া হাইওয়ের একটা জমিতে একটা ছোট্ট পিৎজার দোকান খুলে দেয়, আর তার নাম রাখে পিৎজা এক্সপ্রেস হাইওয়ে। দেখতে দেখতেই দোকান খুব ভালো চলে, আর সেই দোকানে প্রচন্ড ভিড় একত্রিত হতে লাগে। দেখলে গিন্নি, দেখলে? আমি তোমায় বলেছিলাম না, আমরা অবশ্যই পারবো, শুধু আমাদের পরিশ্রম করে সৎভাবে কাজ করতে হবে গো। তুমি ঠিক বলেছ। এখন বাচ্চারা স্কুলেও যাবে, আর আমরা তাদেরকে ভালো কাপড় চোপড় আর ভালো সংস্কারও দেব। একদিকে কৃষ্ণর বাড়িতে খুশি এসেছিল, আর অন্যদিকে রামচরণ কৃষ্ণের উন্নতি দেখে খুব হিংসে শুরু করে। রামচরণ ঠিক করলো, ওই কিষান তো পুরো একেবারে খেলা বদলে দিল, আর এটা আমি সহ্য করতে পারবো না বটে। কালকে আমার পয়সা আর জমি বাড়ি ওকে ফেরত দিয়ে ও কাছে নিয়ে আসতো। মালিক, আরে মালিক, আপনি শুধু শুধু চিন্তা করছেন কেন? ওর দোকান শুধু ভাঙতে হবে, তাই তো? আর কি? কে ঠিক বললাম তো? আরে আজকে রাত্রে গিয়ে ওর দোকানটা আমরা ভেঙে দেবো। হ্যাঁ দাদা, আপনার কাছে কিছু খাবার আছে? আমি অনেক দিন ধরে ক্ষিধার্ত। আসুন দিদি, আপনি দোকানের ভেতরে আসুন আর পিৎজা খান। ছায়া নিজেই নিজের হাত দিয়ে একটা পিৎজা সেই সুন্দরী মহিলাকে দিয়ে দেয়। বাহ, এটা তো খুবই সুস্বাদু পিৎজা, কিন্তু আমার কাছে দেওয়ার জন্য কোনো টাকাই নেই। আমার বউ আপনাকে বোন বলেছে, আর এখন আপনি আমাদের বাড়ির লোক, তাই না? আপনি পয়সা নিয়ে চিন্তা করবেন না বটে, আর পেট ভরে আপনি খেয়ে যান, শুধু খান। যেই মাত্র কৃষ্ণ এইটুকু বলল, ওই সুন্দরী মহিলা একটা পরীর রূপ ধারণ করে আর ওনাকে বলতে শুরু করে, সব সময় খুশি থাকো কৃষ্ণ আর ছায়া। আমি একটা মায়াবী পরী। তোমার ভালো আর মনুষ্যত্ব দেখে আমার মন প্রচন্ড খুশি হয়ে উঠল। এখন থেকে তোমরা যেই পিৎজাই বানাবে সেটা বিশাল পিৎজা হয়ে যাবে, আর একটা পিৎজা খাওয়া মাত্রই সবার পেট ভরে যাবে। তোমাদের দোকানে এখন কেউ ক্ষতি করতে পারবে না। সব সময় খুশি থাকো। এইটুকু বলে সেই পরী ওখান থেকে চলে যায়, আর কৃষ্ণ আর ছায়া সেই পরীর আশীর্বাদে অনেক বেশি খুশি হয়ে ওঠে। রাত্রিবেলা রামচরণ নিজের কিছু গুন্ডা নিয়ে তাদের দোকানে পৌঁছে যায়। যাও, ওর দোকানটা হাইওয়ে থেকে নিচে ফেলে দাও। আরে আপনি চিন্তা করবেন না। যেই মাত্র সেই গুন্ডারা সেই পিৎজা এক্সপ্রেস হাইওয়ের দোকানের কাছে পৌঁছায়, সামনে থেকে একটা গাছের ডাল খুব দ্রুত গতিতে তাদের দিকে আসে, আর তাদেরকে নিজের সাথে তুলে নিয়ে গাছের ওপরে নিয়ে চলে যায়। বাঁচাও, আরে বাঁচাও, এখান থেকে নিচে তো নামাও, শিগগিরই বাঁচাও আমাদের। ওদের আওয়াজ শোনার পর ওখানে কৃষ্ণের পরিবার চলে আসে আর বলতে শুরু করে, খুব মজা হলো। রামচরণ কাকু তো গাছের ওপরে বাঁদরের মতো ঝুলেছে। আরে হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। আমায় ক্ষমা করে দাও কিষান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি গো। আমি এরপর থেকে আর তোমার পরিবারকে তোমাকে কখনো বিরক্ত করব না। শায়ের ভাইকেও তো আমি পয়সা দিয়েছিলাম যাতে তোমার স্বামী খুশিতে থাকতে না পারে। শুধুমাত্র তোমার জন্য আমার পরিবার কত কষ্ট কাটিয়েছে, এর ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? যাও, এবার থেকে তোমরা এরকম যন্ত্রণা পাও। কৃষ্ণ আর ছায়া ওখান থেকে চলে যায়। রামচরণ নিজের ভুল বুঝতে পেরে যায়। সেই গাছ তাদেরকে নিচে নামিয়ে দেয়। তখন থেকে কৃষ্ণ নিজের পিৎজা এক্সপ্রেস হাইওয়ে খুব ভালো করে চালাতে শুরু করে আর খুব খুশি খুশি জীবনযাপন করে। মানুষের দুটো ছেলে ছিল, চিন্টু আর পিন্টু। চিন্টু পড়াশোনায় ভালো ছিল আর যথেষ্ট বুদ্ধিমান ছিল, আর পিন্টু সারা দিন খেলাধুলো আর মজা করতে ভালোবাসতো। একদিন পিন্টু স্কুল থেকে ফিরে ওর বাবাকে বলল, বাবা, একটা খুশির খবর আছে, আমি ফেল হয়ে গেছি। কে? তুমি ফেল করেছো? এটা কোনো খুশির খবর কি করে হলো? আমার নতুন বই কেনার জন্য তোমাকে আর টাকাও খরচ করতে হবে না। পুরনো ক্লাসে পুরনো বই দিয়েই পড়া হয়ে যাবে। হে ঈশ্বর,
এই ছেলেটাকে একটু বুদ্ধি দাও। পুরনো ক্লাসের মাইনেও তো আবার আমাকে দিতে হবে। ক্ষমা করো বাবা, আমি তো এটা ভাবিনি। পিন্টু ক্লাসে ফার্স্ট হয়েছে, ও আমার মাথা উঁচু করে দিয়েছে। তুমি কি কখনো আমার মাথা উঁচু হওয়ার মতো কোনো কাজ করেছো? বাবা, কাল রাতেই আমি তোমার মাথার নিচে বালিশ রেখে দিয়েছিলাম, ভুলে গেছো নাকি? একদিন পিন্টু চিন্টুর মা ওদের বাবাকে বলল, প্রতিটা বাচ্চার স্বভাব আলাদা আলাদা হয়। চিন্টু মন দিয়ে পড়াশোনা করে, তাই ও এগিয়ে যেতে পারবে। কিন্তু পিন্টুর পড়াশোনার মনই নেই। যদি ব্যবহারিক জ্ঞান পায় তাহলেই ও জীবনে সফল হতে পারবে। ঠিকই বলেছো তুমি। মনোজ পিন্টুকে ডেকে বলল, পিন্টু, আমি তোমাকে 1000 টাকা দেব। এছাড়া সারা বছর আমি তোমাকে কোনো টাকা দেব না। এই বছর এই 1000 টাকা ইনভেস্ট করেই তুমি আরও টাকা ইনকাম করবে, আর সারা বছরের খরচ তুমি চালাবে। পিন্টু 1000 টাকা পেয়ে খুব খুশি হলো, কিন্তু ও বুঝতেই পারছিল না শুধু 1000 টাকা দিয়ে ওর সারা বছরের খরচ কি করে চলবে। পিন্টু গ্রামে ঘুরতে বেরিয়ে গেল। ও একজন চাষিকে জমি চাষ করতে দেখলো। আমাদেরও তো একটা জমি আছে, বাবা ওটা কোনো কাজেই লাগায় না। আমি যদি ওই জমিতে কিছু ফসল চাষ করি আর বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। পিন্টু বীজ কিনতে বাজারে গেল, আর ও দুর্ভাগ্য করে একটা চালাক আর বেঈমান লোকের দোকানে গিয়ে পৌঁছলো। দোকানদার পিন্টুকে বোকা মনে করে ওকে বেগুনের খারাপ বীজ দিয়ে দিল। পিন্টু যখন বেগুনের ফসল ফলালো তখন সব বেগুনগুলো ভেতর থেকে পচা বেরোলো। মনে হয় আমার পুরো পরিশ্রম বেকার হয়ে গেল। এই পচা বেগুনগুলো তো কেউ কিনবে না। আর পিন্টু বেগুনগুলোকে এভাবেই ফেলে রাখলো, আর ও নিরাশ হয়ে নদীর পাশে গিয়ে বসলো। পিন্টু দেখলো গ্রামের কজন লোক নদী পার হয়ে অন্য গ্রামে যাচ্ছিল, আর ওদের নদী পার হওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল, কারণ নদীতে একটাই নৌকো ছিল। পিন্টু বেঁচে যাওয়া টাকা দিয়ে একটা নৌকো কিনে নিল আর লোকেদের নদী পার করাতে লাগলো। নদী পার করানোর জন্য পিন্টুকে অনেক পরিশ্রম করতে হতো, কিন্তু ইনকাম অনেক কম ছিল। ও সারা দিন 100 টাকাই ইনকাম করতে পারত না। একদিন যখন ও জমিতে ফিরে এলো তখন দেখলো যে ওর জমির বেগুনগুলো হাতির মতো বড় হয়ে গেছে। পচা আর এত বড় বেগুন, এগুলো আমি কিভাবে ব্যবহার করব? আমি তো এই বড় বেগুনগুলো দিয়ে নৌকা বানাতে পারি, আর লোকজন যদি বেগুনের নৌকায় ঘুরতে পছন্দ করে। পিন্টু একটা বড় কড়ার জোগাড় করলো আর বেগুনটাকে মাঝখান থেকে কাটলো। তারপর বেগুনের ভেতরের পচা বীজগুলো ফেলে দিল আর বেগুনে বসার জায়গা বানিয়ে ফেললো। যখন ও বেগুনের নৌকো নদীতে নামালো তখন সেটা লোকেদের আকর্ষণের কেন্দ্র হয়ে গেল। পিন্টু প্রতিটা কাস্টমারের থেকে বেগুনের নৌকোর জন্য 200 টাকা করে নিল। এইভাবে ও একদিন 1000 টাকা করে ইনকাম করতে লাগলো। যখন একটা বেগুন জলে গলে নষ্ট হয়ে যেত তখন পিন্টু অন্য বেগুন নিয়ে আসতো আর তা দিয়ে নৌকো বানাতো। শুধু নৌকায় কেন, যদি বেগুনে একটা ঝুপড়িও বানায় তাহলে এই নৌকাতে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। পিন্টু এবার বেগুনটাকে মাঝখান থেকে না কেটে পুরো বেগুনটাকে এইভাবে কাটলো যে বেগুনে নৌকোর সাথে সাথে একটা ঝুপড়িও তৈরি হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকজন বোট হাউসের আনন্দ উপভোগ করতে আসতে লাগলো। পিন্টু ওর ক্ষেতের সব বেগুন দিয়ে বোট হাউস বানিয়ে নদীতে নামালো। পিন্টুর ইনকাম লাখ টাকায় কাছাকাছি হয়ে গেল। বাহ পিন্টু, তুমি প্রমাণ করে দেখিয়েছো, যদিও পড়াশোনায় তোমার মন লাগে না, তবুও তুমি একজন যোগ্য মানুষ। ওদিকে ওই দোকানদার যে পিন্টুকে বেকার বীজগুলো দিয়েছিল সে পিন্টুর ইনকাম দেখে রেগে আগুন হয়ে গেল। একদিন অর্জুন নকল সরকারি অধিকারের সেজে ব্লকের জল বিভাগে ঢুকে পড়ল আর ও নদীতে তৈরি বাঁধের জল ছেড়ে দিল। নদীতে বন্যার মতো চলে এলো আর পিন্টুর সব বোট হাউস ভেসে গেল। অর্জুন গিয়ে পিন্টুকে বলল, কেন রে ছোটু, কেমন লাগলো? বন্যা দেখে মজা পেলি? তাহলে তুমি বাঁধের জল ছেড়েছো? হ্যাঁ, আমি ছেড়েছিলাম, আর আমি তোমাকে বাচ্চা ভেবে ওই পচা বীজ তোমাকে দিয়েছিলাম। তুমি ওই বীজগুলো দিয়ে অনেক টাকা ইনকাম করেছো, এখন আর তুমি ওগুলো দিয়ে ইনকাম করতে পারবে না। তুমি আমাকে বাচ্চা ভেবে ভুল করে ফেলেছো।
আমি একটা বড় বেগুনের বীজ বাঁচিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আবার বেগুন ফলাতে পারবো। আর আমি তোমার কথাগুলো এই মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তুমি এক্ষুনি স্বীকার করলে যে বাঁধের জল তুমিই ছেড়ে দিয়েছিলে। পিন্টু পুলিশ স্টেশনে গিয়ে অর্জুনের নামে ডায়েরি করল। বেআইনিভাবে জল ছাড়ার জন্য অর্জুনের জেল হয়ে গেল। পিন্টু ওর নিজের কাছে রাখা বীজগুলো আবার দ্বিতীয়বার বড় বেগুন ফলালো, আর ওর বোট হাউসের কাজ আবার শুরু হয়ে গেল। একটা গ্রামে ভোলা নামের একটা ছেলে থাকতো। ভোলা মিষ্টি খেতে খুব ভালোবাসতো। ভোলার মা ওকে যত টাকাই দিত, ও সেটা চঙ্গুলাল মিষ্টির দোকানদারের কাছে নিয়ে যেত আর যে কোনো রকম মিষ্টি কিনে নিত। গ্রামের লোকেরা বলতো যে ভোলার মাথায় বুদ্ধি কম, কিন্তু ভোলার মা সব সময় ওই কথায় বিরোধিতা করত। একদিন চঙ্গুলালের স্ত্রী সকাল সকাল ভোলার বাড়িতে এলো। আরে ও ভোলার মা, দেখো তোমার ছেলে কি করেছে। কি হয়েছে গীতা বোন? আমি মন্দিরে শিবলিঙ্গের ওপরে পুরো 50 টাকার মিষ্টি নিবেদন করেছিলাম। যেই আমি বাইরে বেরিয়েছি, তোমার ভোলা সব খেয়ে নিয়েছে। গীতা বোন, শিবলিঙ্গ তো মিষ্টি খায় না। যদি ভোলা খেয়ে থাকে তাতে কি এসে যায়? এমনিতেও ঠাকুরকে নিবেদন করার পর প্রসাদ ভাগ করেই দেওয়া হয়। নাও দেখে নাও, গ্রামের লোকেরা ভোলার মা ওকে না বকে আরো উল্টো পাল্টা কাজ করার জন্য উস্কাচ্ছে। এতই মিষ্টি খাওয়ার শখ, তাহলে কিনেই খাক না। বুদ্ধি না ছেলের আছে না মায়ের কাছে। ভোলার জন্য ভোলার মাকে গ্রামের লোকেদের নানা রকম কথা শুনতে হতো। আমি জানি যে ভোলার মধ্যে বুদ্ধি কম আছে। হে ঈশ্বর, আমাকে গ্রামের লোকের কথা সহ্য করার শক্তি দাও। মা, তুমি রোজ ঠাকুরকে কি বলো? বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। সত্যিকারের প্রার্থনা কখনো বিফল যায় না। একবার চঙ্গু হালওয়াই রসগোল্লা বানালো। ভোলা যখন রসগোল্লা দেখলো তখন ওর মুখে জল চলে এলো। ও দোকানে গিয়ে বলল, কাকা, আমি আপনাকে 10-12টা রসগোল্লা দেবেন? হ্যাঁ নিশ্চয়ই দেব, কিন্তু আগে 300 টাকা নিয়ে এসো। রসগোল্লা এখন অনেক দামি। কাকা, আমি আগেও আপনাকে অনেক টাকা দিয়েছি। কিন্তু ওই টাকার বদলে তোমাকে মিষ্টিও দিয়েছি। এখন নতুন মিষ্টি চাইলে নতুন টাকা নিয়ে এসো। ভোলা দৌড়ে দৌড়ে বাড়ি এলো। ওর মা বাজারে গেছিল। ভোলা ভাঁড় ভাঙলো, কিন্তু তাতে অল্প কটা পয়সা ছিল। ভোলা সব পয়সা নিয়ে মিষ্টির দোকানে এলো। এইগুলো দিয়ে কিচ্ছু হবে না, আরো বেশি টাকা নিয়ে এসো। কাকা, আমি কি একটা রসগোল্লা খেয়ে দেখতে পারি? একদম না, আর এমনিতেও শেঠজির ওখান থেকে 5 কেজি রসগোল্লার অর্ডারও এসেছে। এখন এই রসগোল্লা তুমি 300 টাকাতেও পাবে না। কাকা, ঠাকুর আপনাকে অনেক টাকা দেবেন, আমাকে শুধু একটা রসগোল্লা খেতে দিন। গ্রামবাসী ঠিকই বলে, তোমার একদম বুদ্ধি নেই। ভগবানের কাছে গিয়ে রসগোল্লা চেয়ে নাও, আর ভগবানের জন্য আমার কাছ থেকে চলে যাও। মা বলেছিল যে সত্যিকারের প্রার্থনা বিফল হয় না। ভোলা রসগোল্লার জন্য প্রার্থনা করতে মন্দিরের দিকে যাচ্ছিল। রাস্তায় ও একটা আহত বিড়াল দেখল। ভোলা মন্দির আর রসগোল্লার কথা ভুলে গেল। ও বিড়ালের ক্ষত ধুয়ে দিল আর তাতে পট্টি বেঁধে দিল। তখনই একটা মহিলা ওখানে এলো। থ্যাংক ইউ বাবা, এটা আমার বিড়াল। ঘর থেকে বেরিয়ে এসেছিল, তখনই হয়তো কেউ ওকে পায়ে চাপা দিয়েছিল। তুমি কে আর কোথায় যাচ্ছ? আমার নাম হলো ভোলা। আমি মন্দিরে রসগোল্লার জন্য প্রার্থনা করতে যাচ্ছি। আমার মা বলেন যে মন থেকে প্রার্থনা করলে সব ইচ্ছা পূরণ হয়। তোমার মা ঠিকই বলে। মহিলাটি ভোলার হাত দুটো নিজের চোখে লাগায় আর নিজের বিড়াল নিয়ে চলে যায়। ভোলা ওই দিন যখন বাড়ি ফিরল তখনও দেখল যে ওর উঠোনে রসগোল্লার বৃষ্টি হচ্ছে। ভোলা, তাড়াতাড়ি আয়, দেখ আমাদের উঠোনে রসগোল্লা ভরে আছে। আমি ঘরের সব বাসনে রসগোল্লা ভরে রেখেছি। এখন তুই যত খুশি মিষ্টি খেতে পারবি। ভোলা আর ওর মা অনেকগুলো রসগোল্লা খেয়ে নিল। মা, আমরা এতগুলো রসগোল্লা খেতে পারবো না, আর বৃষ্টি একটানা হচ্ছে,
আমাদের এগুলো বিক্রি করা উচিত। ঠিক বলেছিস। ভোলা আর ওর মা উঠোনেই রসগোল্লার দোকান খুলল। লস না হওয়ার জন্য ওদের প্রচুর মুনাফা হলো। যখন চঙ্গুর স্ত্রী এটা দেখল তখন হিংসায় জ্বলতে লাগলো। ও চঙ্গুকে বলল, আমার কাছে একটা আইডিয়া আছে যাতে ভোলার উঠোনের রসগোল্লার বৃষ্টি আমাদেরও হতে পারে। চঙ্গুর স্ত্রী চঙ্গুর কানে কানে কিছু বলল। পরের দিন ভোলা আর ওর মা যখন ঘুম থেকে ওঠে তখন ওরা দেখে ওদের উঠোনে অনেক উঁচুতে একটা বড় তাঁবু লাগানো আছে। রসগোল্লা মাটিতে পড়ছিল না, সব রসগোল্লা তাঁবুর ওপরে জমা হচ্ছিল। চঙ্গুলাল সব রসগোল্লা নামিয়ে নিজের দোকানে নিয়ে যাচ্ছিল। এটা তুমি কি করছো? এই তাঁবু তুমি কাকে জিজ্ঞেস করে লাগালে? উঠোন তো তোমার, কিন্তু তার ওপরের আকাশ তো তোমার না, আর তার ওপর সবার অধিকার আছে। আমি এই তাঁবু প্রধানকে জিজ্ঞেস করেই লাগিয়েছি। ভোলার মা প্রধানের কাছে গেল, কিন্তু প্রধান কোনো কথাই শুনল না, কারণ চঙ্গু প্রধানকে আগে থেকেই টাকা দিয়ে রেখেছিল। ভোলার ব্যবসা বন্ধ হয়ে গেল আর চঙ্গু প্রিয়ের রসগোল্লা বিক্রি করে খুব ইনকাম করতে লাগলো। ভোলা দুঃখী হয়ে জাদুঘরকে খুঁজতে লাগলো। ও জাদুঘরকে সব কথা বলল। জাদুঘরনি ভোলার কানে কানে কিছু একটা বলল। পরের দিন গ্রামের লোকেরা যখন ঘুম থেকে উঠল তখন গ্রামের প্রতিটি উঠোনের ওপর একটা করে তাঁবু ছিল, আর তাঁবুতে আগুন জ্বলছিল। পুরো গ্রামে হাহাকার শুরু হয়ে গেল। আয় রাম, এটা কে করলো? গরম আর ধোঁয়াতে মরেই যাচ্ছি। এটা আমি কি করলাম? যদি নিজের উঠোনে থাকা লোকেদের নিজের উঠোনের ওপরে আকাশের অধিকার না থাকে তাহলে আমার যা ইচ্ছা তাই করব। তুমি আমাদের উঠোনের ওপরে তাঁবু লাগিয়ে রসগোল্লা জমা করছো, আর আমি অন্যদের উঠোনে তাঁবু লাগিয়ে আগুন ধরিয়েছি। গ্রামের লোকেরা চঙ্গুলালের ওপরে প্রচন্ড রেগে গেল আর ওকে চাপ দিল ভোলার উঠোনের ওপর থেকে তাঁবু সরানোর জন্য। এইভাবে তো আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। উঠোনের ওপরের আকাশ যার উঠোন থাকবে তারই হবে। চঙ্গুলাল তাঁবু সরাতে বাধ্য হল। ভোলার উঠোনে রসগোল্লার বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আর ওরা রসগোল্লা বিক্রি করে সুখে জীবন কাটাতে লাগলো। পূজা আর রাজুর বিয়ে হয়েছিল। রাজু নিজের বড় দাদার সাথে থাকতো। পূজার জায়ের নাম নিশা ছিল। নিশা বড় হওয়ার কারণে ওর অহংকার ছিল। ও প্রায় পূজাকে দিয়ে সব কাজ করাতো। পূজা খুবই সহজ সরল মেয়ে ছিল। ও নিজের জাকে শাশুড়ি ভেবে তার সব কথা শুনতো। পূজা, আমি মন্দিরে যাচ্ছি, ঘরে সব কাজ করে নিও, আর আমি যখন ফেরত আসবো তখন কোনো কাজ যেন বাকি না থাকে। দিদি, তুমি নিশ্চিন্তে মন্দিরে যাও, আমি এখানকার সব কাজ করে নেব। জানি তুই কিরম কাজ করবি। মন্দির থেকে এসে আমাকেই সব কাজ করতে হবে। কাজ সব সময় উল্টোপাল্টা করে রাখিস। পূজা সব সময় নিশাকে অনেক কথা শোনাতো, কিন্তু নিশা ঘুরিয়ে কখনো তার উত্তর দেয়নি। কিন্তু যখন খাবার পরিবেশনের সময় আসতো তখন নিশাই খাবার পরিবেশন করত। এটা কি করছো? দিদি, আমি ওনার জন্য খাবার বাড়ছি। যা, তুই দেওরের হাত মুখ ধুইয়ে দে, আমি খাবার বাড়ছি। পূজা রাজুর হাত মুখ ধোয়ানোর জন্য চলে গেল। আরে, সাবান তো রান্নাঘরেই রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আসবে, কিন্তু খুব খিদে পেয়েছে, আর আমার হাতটাও খুব নোংরা, হাতটা ভালো করে ধুতে হবে। পূজা যখন রান্নাঘরের দিকে যাচ্ছিল তখন ওর নজর নিশার দিকে গেল। নিশা রাতের বেঁচে যাওয়া রুটি আর তরকারি রাজুর প্লেটে বেড়ে দিচ্ছিল। ও কিছু বলতে চেয়েও বলতে পারল না, আর সাবান নিয়ে ওখান থেকে চলে যায়। আরে, কি হলো তোমার? তুমি আবার কোথায় হারিয়ে গেলে? তুমি সাবান আনতে গেছিলে, ওখানে আবার বিছাতে কামড়ে দিল নাকি তোমায়? কিছু না, তুমি ভেতরে যাও। পূজা রাজুকে ভেতরে নিয়ে আসে। কিছুক্ষণ বাদে নিশা রাজুর জন্য খাবার নিয়ে আসে। পূজা খুব দুঃখের সাথে থালাটা ধরে রাজুর সামনে পরিবেশ করলো, আর যখনই রাজু রুটির একটা টুকরো মুখে তুলল তখনই পূজা ওর সামনে থেকে থালাটা উঠিয়ে নিল আর রাজুকে সব সত্যি কথা বলল। আমি তো আমার নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না যে বৌদি আমার সাথে এরকম করতে পারে। এইসব তোমার না কাজ করার ফল। তুমি কোনো কাজকর্ম করো না, তাই সবাই তোমাকে বাড়ির বোঝা ভাবে।
তোমার নিজের কোনো কাজ করা উচিত। সত্যি পূজা, আজকালকার দিনে মানুষের কোনো গুরুত্বই নেই, শুধু টাকা পয়সারই গুরুত্ব আছে। আমি আজ থেকেই একটা না একটা কাজ খোঁজার চেষ্টা করব। রাজু কাজের খোঁজ করতে থাকে, কিন্তু ও কোনো কাজ পায় না। যখন ও ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, তো পূজা ওকে বলল, তুমি যখন একবার পিৎজা বানিয়েছিলে তখন সেটা খুবই সুস্বাদু ছিল। তুমি তো একটা পিৎজার দোকান খুলতে পারো। আজকাল সবাই পিৎজা খুব পছন্দ করে, তোমার কাজও খুব ভালো চলবে। সেসব তো ঠিক আছে, কিন্তু আমার কাছে পিৎজা বানানোর জন্য তো মেশিনও নেই, আর ওটা খুবই দামি। আমার কাছে এত টাকা নেই যে আমি ওটা একটা কিনে নিতে পারবো। আমার বাপের বাড়িতে একটা পিৎজা বানানোর মেশিন এমনিই পড়ে আছে, তাহলে আমি ওটা নিয়ে আসি আর তুমি তার উপরে কাজ করা শুরু করে দাও। পূজা নিজের বাড়ি থেকে ওই মেশিন তো নিয়ে আসে, কিন্তু রাজুর বানানোর ওই পিৎজা মার্কেটে খুব একটা চলল না, কারণ পিৎজার আরো অনেক দোকান ছিল। ও উদাস হয়ে যখন ঘরের দিকে যাচ্ছিল, ও তখন সামনে কারোর অ্যাক্সিডেন্ট হতে দেখল। আরে এই গাড়িটা তো ওই ফুচকাওয়ালাটাকে উড়িয়ে দেবে, এত জোরে গাড়িটা ওর দিকে যাচ্ছে। রাজু ওই গাড়ি থেকে অনেক আগে দৌড়ে ওই ভেলপুরিওয়ালাকে বাঁচিয়ে নিল। তুমি আমার প্রাণ বাঁচিয়ে আমার উপর অনেক বড় উপকার করলে। যদি তোমার কিছু হতো তাহলে? এমনিতেই আমার পরিবারের আমার প্রাণ নিয়ে কিছু এসে যায় না, যদি কিছু হয়েও যেত কোনো ক্ষতি হতো না কারুর। তুমি এভাবে কেন বলছো? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মন খারাপ। রবির বারবার জিজ্ঞেস করার পর রাজু সব কথা বলে দিল, আর রবি ওকে একটা পুটলি দিল। এটা আবার কি? আমার কাছে সেরকম কিছু নেই, আমিও তোমার মতনই একজন সাধারণ মানুষ। তুমি এই ফুচকাগুলো নিয়ে যাও আর তোমার পিৎজার ভেতরে ঢুকিয়ে দিও। পিৎজার মধ্যে কেউ আবার ফুচকা ঢোকায় নাকি? তোমাকে যেমনটা বললাম তুমি শুধু তেমনটা করো না। রাজু ওই পুটলি নিয়ে যায় আর সেটা পিৎজার ওপরে দিয়ে দেয়। পিৎজার থেকে এত সুগন্ধ আসছিল যে দোকানে অনেক গ্রাহক চলে আসে, আর সবাই ওর ভেলপুরিওয়ালা পিৎজা খেতে চায়। আজ অবধি আমরা অনেক রকমের পিৎজা খেয়েছি, কিন্তু এই ফুচকা পিৎজা তো আমরা জীবনে প্রথমবার খাচ্ছি। তুমি কি বলো? হ্যাঁ, এই ফুচকা পিৎজার ব্যাপারে একটু আলাদা। এর সামনে তো সমস্ত পিৎজা ফেল হয়ে যাবে। আর আমার জন্য 3টে পিৎজা প্যাকিং করে দাও। রবির দেয়া ভেলপুরি থেকে বানানো পিৎজা নিজে নিজেই সাইজে বেড়ে যায়। ও একটা পিৎজায় ভেলপুরি দিয়ে দেয়, আর সেখান থেকে আরো অনেক পিৎজা তৈরি হয়ে যায়। এ তো দেখছি সত্যিই একটা জাদু ফুচকা পিৎজা। আমি তো মনে করলাম মস্করা করছে, যে ওই লোকটা আমাকে আবার কি দিল। এখন তো দেখছি সবাই এই ফুচকা পিৎজাটা ডিমান্ড করছে, আর আমার ব্যবসাও বেশ ভালোই চলছে। রাজু ধীরে ধীরে বড় লোক হয়ে যায়। একবার যখন রাজু আর পূজা কথা বলছিল, তখন নিশা সব শুনে নেয়। পূজা, তুমি যদি আমাকে সঠিক সময়ে কাজ করার জন্য না পাঠাতে, আর ওই জাদু ফুচকাটা যদি আমি না পেতাম, তাহলে আজকে আমার পরিস্থিতি অন্যরকম হতো। প্রত্যেক মেয়ের এটাই স্বপ্ন হয় যে তার স্বামী যেন নিজের পায়ে দাঁড়িয়ে থাকে, কারোর আগে যেন ভিক্ষা না করে। তাই আমিও সেটাই করেছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার, এদের কাছে জাদু ভেলপুরি পিৎজা আছে, যার জন্যই এরা এত বড়লোক হয়ে যাচ্ছে। আমাকে ওই ভেলপুরি চুরি করতে হবে, আমি ওদের বড়লোক হতে দেখতে পারবো না। যখন রাজু আর পূজা শুয়ে পড়ে, তখন নিশা রাতের অন্ধকারে ওই জাদু ভেলপুরি পিৎজা চুরি করার জন্য ওদের ঘরে আসে, আর ওই পিৎজাকে খুঁজে বের করে। এবার ওদের শেষ হতে কেউ বাঁচাতে পারবে না। এখন এই জাদুই ভেলপুরি পিৎজা আমার হাতে চলে এসেছে। ও যখনই ওই জাদুই ভেলপুরি পিৎজাকে হাত দেয়, তখন ওটা বিশাল আকার ধারণ করে আর নিশাকে জড়িয়ে ফেলে আর ওকে জোরে চেপে ধরে। আরে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমায় হাতও লাগাবো না, আমি লোভে পড়ে তোমায় চুরি করতে এসেছিলাম। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। নিশা যেন তেন প্রকারে ওই জাদুই ভেলপুরি পিৎজা থেকে প্রাণ বাঁচিয়ে চলে যায়। আর এদিকে রাজু আর পূজা জাদুই ভেলপুরি পিৎজা দিয়ে মানুষকে ফ্রিতে পিৎজা খাওয়ায়, মানুষের সাহায্য করে। ওরা অনেক গরিব আর অসহায় মানুষদের জন্য হসপিটাল আর আশ্রম খোলে।